দেখো আজকে আমরা কনফ্লিক্ট পড়বো। তো কনফ্লিক্টটা আসলে আহ, যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ভাইটাল ইস্যু অ্যান্ড অলসো দ্য মানে হিউম্যান লাইফ। তো কনফ্লিক্টের ব্যাপারটা আমরা আমরা সাধারণত বুঝি যখন দুজন মারামারি লাগে তখন বলি তাদের মধ্যে কনফ্লিক্ট লাগছে, কিন্তু কনফ্লিক্টের আসলে ডেফিনেশনটা একটু অন্যরকম। তো যদি আমরা কনফ্লিক্টের ডেফিনেশনে যাই, সেটা হচ্ছে দ্য প্রসেস হুইচ বিগিনস when one party perceives that the other party has frustrated or is about to frustrate some concern of his or her perceives। মানে অর্থটা হচ্ছে যে যখন তোমার একটা পারসেপশন বা তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং বা তোমার একটা থট অন্য একজনের একটা ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে দাঁড়াবে বা ফ্রাস্ট্রেশন তৈরি হইতে পারে, তখন আমরা সেটাকে বলবো কনফ্লিক্ট। ধরো তোমার একটা বিলিভ একজন আরেকজনের কাছে তার মানে কি হইতে পারে, ফ্রাস্ট্রেশনের কারণ হইতে পারে। তুমি ভূত বা প্রেতাত্মাকে বিশ্বাস করো, এখন এটা অন্য একজন কি মনে করলো যে আসলে এটা কেমন ধরনের কথা, এটা তো কোনো অস্তিত্বই নেই। তো এই যে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশনের কাজ করলো বা ফ্রাস্ট্রেশন ডেভেলপ করলো, তখন ওইটাকে আমরা বলবো কনফ্লিক্ট। এবং এটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো হয় বা সাডেনলি যদি তোমার মধ্যে গ্রো হয়, তখনই আমরা কি করি যে কনফ্লিক্টের একটা আমরা কি বলা হয় যে রেজাল্ট পাই। যে রেজাল্টটা হচ্ছে কনফ্লিক্ট, রেজাল্টটা হচ্ছে যে তোমার কলিউশন, সরাসরি তোমার সংঘাতে জড়াই পাওয়া, যুদ্ধ হওয়া, ভায়োলেন্স হওয়া, এটা আমরা বুঝি। তো এখন আমরা যদি সেই কনফ্লিক্টের কথা চিন্তা করতে চেষ্টা করি, যে কনফ্লিক্টটাকে আসলে কিভাবে রিজলভ করা যায় বা কনফ্লিক্টটা কিভাবে মিটিগেট করা যায় বা কনফ্লিক্টটা কিভাবে রিডিউস রিডিউস মানে রিডিউস করে নিয়ে আসা যায়, সেটা আমরা একটু দেখব। তো আসলে কনফ্লিক্টটাকে রিজলভ করার জন্য আমরা সাধারণত গ্রামে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করি, সালিশ ব্যবস্থা আয়োজন করি, অনেক সময় সিনিয়রদের মতামত গ্রহণ করি। বাট আমাদের কিছু প্রথাগত রুলস এবং রেগুলেশন আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার হচ্ছে নেগোসিয়েশন। আমরা পারস্পরিক সমঝোতায় আসতে পারি। তো নেগোসিয়েশনের জন্য আবার তিনটা টাইপ আছে, একটা হচ্ছে পার্টনারিং, একটা হচ্ছে চার্টারিং, একটা হচ্ছে স্কোপ চেঞ্জ। এটা কিন্তু তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার এই কনফ্লিক্টের তোমার নেগোসিয়েশনের মেথোডোলজি বা নেগোসিয়েশনের টাইপসটা। তো পার্টনারিং হচ্ছে ট্রান্সফারিং কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ ইনটু কোহেসিভ অ্যান্ড কোঅপারেটিভ প্রজেক্ট টিম উইথ এ সিঙ্গল সেট অফ গোলস অ্যান্ড এস্টাবলিশড এ প্রসিডিউর ফর রিজলভিং ডিসরাপ্টস ইন এ টাইমলি অ্যান্ড এফেক্টিভ ম্যানার। তার মানে হচ্ছে যে ধরো তুমি এটা সফটওয়্যার তৈরি করতেছো, কিন্তু তোমার এই সফটওয়্যারটা একজনে কপি করছে, তোমার বন্ধুই কপি করে ফেলছে। তখন তুমি তাকে কি করলা, দেখলে যে তুমি যেভাবে করো না কেন, যে তোমার কাছ থেকে একটু মডিফাই করে সে একটা সফটওয়্যার তৈরি করে ফেলতেছে। তখন তোমরা কি করলা যে ওদের সাথে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে গেলা, তার সাথে বা দুটো কোম্পানি পরস্পরের সাথে পার্টনারিং এ চলে গেল, যে আমার লাভ আপনার লাভ, আমার লস আপনার লস, আমার ডেভেলপমেন্ট আপনার ডেভেলপমেন্ট, এভাবে যদি যায়, তখন আমরা সেটাকে বলবো পার্টনারিং। এভাবে কিন্তু আমরা কনফ্লিক্টকে রিজলভ করতে পারি এটা প্রজেক্টের ক্ষেত্রে। এবং এই মানে তুমি যখন কন্ট্রাক্টটা করতে যাবে, একটা কন্ট্রাক্টের চারটা এলিমেন্ট থাকে সাধারণত বেসিক্যালি: অফার, অ্যাকসেপ্টেন্স, লিগালিটি অ্যান্ড ভ্যালু। তুমি যে কোনো কিছু কেনাকাটা করতে যাও না কেন, এটাও তোমার ওয়ান টাইপ অফ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা কিরকম, ধরো তুমি কেনাকাটা করতে গেছো, বলছো যে আমাকে এক প্যাকেট বিস্কুট দাও। তো দোকানদার তোমাকে এক প্যাকেট বিস্কুট দিছে, যেটা তোমার খাইলে পরে তোমার ক্ষুধা নিবৃত্ত হবে, বিনিময়ে তুমি তার একটা কাগজ দিছো, টাকা। তো এই যে দুইটা জিনিস তোমাকে অফার করছে আর তুমি এটাকে অ্যাকসেপ্ট করছো। লিগ্যালিটি হচ্ছে যে তুমি টাকা, গভর্নমেন্টের লিগ্যালিটি আছে, তুমি সেই টাকাটা তুমি দিছো। এবং ভ্যালু কি, সেই টাকাটা দিলে তুমি সেই টাকাটা একটা ভ্যালু আছে ইন টার্মস অফ ফিনান্সিয়াল কনভার্সন আছে, তখন এটা একটা কন্ট্রাক্ট হয়ে গেল। এখন যদি তুমি তার কাগজ দাও, তাহলে কিন্তু এটা কিন্তু তোমার লিগ্যালিটি হলো না এবং তোমার ভ্যালু নেই। তুমি অফারও করছো, অ্যাকসেপ্টও করছো, কিন্তু তার লিগ্যালিটি নেই, কাগজ দিয়ে তো কোনো কিছু কেনাকাটা করা যায় না এবং এটা সোসাইটির কোনো ভ্যালু নেই। সো এই যে কন্ট্রাক্ট এলিমেন্টের মাধ্যমে যদি আমরা কোনো কিছু নেগোসিয়েশন করতে পারি, তাকে বলবো আমরা পার্টনারিং। অ্যান্ড কন্ট্রাক্টটা দুই ধরনের হয়, একটা ভার্বাল, একটা রিটেন। ভার্বাল অনেক সময় আমরা মৌখিক কমিটমেন্ট করি, আর রিটেন আছে যে আমরা স্টাম্পে বিভিন্ন ধরনের জায়গা জমি বিক্রি করার জন্য যে স্টাম্প ব্যবহার করি, সেটা হচ্ছে রিটেন ডকুমেন্টের জন্য। তো যে কোনো ধরনের পার্টনারিং এর জন্য কতগুলো স্টেপসের ব্যাপার আছে, বিশেষ করে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। প্যারেন্ট ফার্ম মাস্ট মেক কমিটমেন্ট টু, একটু ই করো, আমি একটু আমার ল্যাপটপটা চার্জ নেই, একটু দাঁড়াও, আমি একটু ল্যাপটপ
ওকে, তারপর দেখো প্যারেন্ট ফার্ম মাস্ট মেক কমিটমেন্ট টু পার্টনারিং। তার মানে হচ্ছে যে প্যারেন্ট ফার্ম বলতে আমরা বুঝি যে যে কোনো একটা অর্গানাইজেশন, ধরো এই যে স্যামসাং এবং সোনি র্যাঙ্কস, অনেক সময় তারা জয়েন্ট ভেঞ্চার করে, অনেক সময় তারা পার্টনার করে। ওয়ালটন এবং একটা কোম্পানি ধরো অনেক সময় পার্টনারিং করে। তো যে কোনো মধ্যে একটা কোম্পানিকে প্যারেন্ট ফার্ম ধরা হয়। তো একটা ফার্মকে অবশ্যই তোমার কমিটমেন্ট নিয়ে আগায় আসতে হবে যে হ্যাঁ আমি আপনার সাথে জয়েন্ট ভেঞ্চারে বা আপনি আপনার সাথে পার্টনারিং কাজ করতে চাই। বা তোমাদের দুই বন্ধু যখন কনফ্লিক্ট হয় তোমাদের মধ্যে কখনো, তখন তোমার দুই বন্ধুর মধ্যে যে কোনো একজনকে আগায় আসতে হবে কমিটমেন্ট সহকারে, না আমি তার সাথে প্রবলেমটা রিজলভ করতে চাই। এই ইসরায়েল এবং তোমার এই যে প্যালেস্টাইনের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, তো দেখো মাঝখান থেকে একটা পার্টি জাতিসংঘ আগায় আসছে অথবা জর্ডান আগায় আসছে। তো এখন যদি তারা না আগায় আসতো তাহলে ওই দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে কিন্তু অবশ্যই আগে থেকে কমিটমেন্ট সহকারে আগায় আসতে, হ্যাঁ আই ওয়ান্ট টু স্টপ দ্য ভায়োলেন্স। দেন এঙ্গেজ ইন জয়েন্ট টিম বিল্ডিং এক্সারসাইজ অ্যান্ড ডেভেলপ চার্টার ফর দ্য প্রজেক্ট। তার মানে হচ্ছে যে এই দুইটা যখন কোম্পানি একসাথে কাজ করবে বা দুইটা যখন ফার্ম একসাথে কাজ করবে, অবশ্যই তাদের মধ্যে একটা টিম বিল্ডিং অ্যাপ্রোচ থাকবে, যে তাদের মধ্যে দুইটা গ্রুপ একসাথে কাজ করবে এবং তাদের মধ্যে কিছু ডকুমেন্টেশন অবশ্যই এক্সচেঞ্জ হইতে হবে, ডকুমেন্টেশন অবশ্যই এক্সচেঞ্জ করতে হবে। দেন হচ্ছে বোথ পার্টিস মাস্ট ইমপ্লিমেন্ট দ্য পার্টনারিং প্রসেস উইথ, দুইটা পার্টি অবশ্যই কিছু পার্টনারিং প্রসেসের মধ্যে কিছু যেতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে জয়েন্ট এভলিউশন অফ প্রোগ্রেস, যে একজনে বলবে যে আমার প্রোগ্রেসটা খুব বেশি হয়েছে, আরেকজন বলছে যে না আমার প্রোগ্রেসটা বেশি হয় নাই। তো অবশ্যই এটা এভলিউশন করার জন্য একটা স্ট্যান্ডার্ড রুলস আগে সেট করে নিতে হবে। দেন হচ্ছে এ মেথড অফ রিজলভিং কনফ্লিক্ট অর ডিসএগ্রিমেন্ট, তাদের মধ্যে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড রুলস এন্ড রেগুলেশন থাকবে। যদি কখনো ইফ দ্য কনফ্লিক্ট অ্যারাইজ দেন দেয়ার ইজ এ স্ট্যান্ডার্ড প্রসিডিউর টু রিজলভ ইট, এটা আগে থেকে সেট অফ স্ট্যান্ডার্ড থাকবে যে যদি কখনো আমাদের দ্বন্দ্ব তৈরি হয় আমরা এই পদ্ধতিতে আমরা এটাকে রিজলভ করব। এ অ্যাকসেপ্টেন্স অফ এ কমন গোল ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তারা তাদের দুইজনের গোল থাকবে একটাই, যে আমরা দুইজনের গোল হচ্ছে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে, তাহলে কিন্তু তোমার এই পার্টনারিংটা সাস্টেইন করবে। দেন হচ্ছে কন্টিনিউয়াস সাপোর্ট, বোথ পার্টির থেকে কন্টিনিউয়াস সাপোর্ট আসতে হবে। একজনের সাপোর্ট যদি করে আরেকজন সাপোর্ট যদি না করে তাহলে কিন্তু ডেভেলপমেন্টটা হবে না, পার্টনারিং থাকবে না। দ্য পার্টিস কমিট টু জয়েন্ট রিভিউ অফ প্রজেক্ট এক্সিকিউশন হোয়েন এ প্রজেক্ট ইজ কমপ্লিটেড, যদি কখনো দুই পার্টি একটা প্রজেক্টে রান করে এবং প্রজেক্টটা যখন শেষ হবে তখন অবশ্যই তাদেরকে যৌথভাবে এটাকে এভলিউশন করতে হবে এবং এইটা কিভাবে কাজ করছে, কেন কাজ করে না, কোথায় কোথায় প্রবলেম হচ্ছিল তারা এটাকে রিজলভ করবে বা এই জায়গাটাকে তারা এভলিউশন করবে বা এই জায়গায় জাজমেন্টাল কিছু মেথড অ্যাপ্লাই করবে। কোনো কোশ্চেন আছে? এই কোনো কোশ্চেন আছে? ওকে, তারপর হচ্ছে চার্টারিং। The sign of project master plan or set up action plan might constitute a project charter. তার মানে হচ্ছে যে আমি যখন একটা প্রজেক্ট তোমার সাথে কন্ট্যাক্ট করব বা প্রজেক্টে তখন তোমার সাথে আমি যাব, তখন আমার যে ডকুমেন্টেশন থাকবে সেই ডকুমেন্টেশনটাই হচ্ছে আমার একটা তোমার কি রুলস রেগুলেশন অ্যান্ড এবং স্ট্যান্ডার্ড ম্যাথোডোলজি। তার মানে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট বা এলজিডি বা বিভিন্ন কোম্পানি যখন বিভিন্ন টেন্ডার করে তারা শিডিউল দেয় বা কিছু কাজের তারা বিবরণী দিয়ে দেয়, ওই কাজের বিবরণী এমনভাবে দিয়ে দেয় ওইটাই হচ্ছে তোমার একটা ডকুমেন্টেশন, ওইটাই তোমার হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের মতো। তুমি যখনই কাজ করবা তুমি এই ডকুমেন্টেশন বাইরে কাজ করতে পারবা না। যদি তুমি কাজ করো তাহলে তোমার এই প্রজেক্টটা তোমার স্ট্যান্ডার্ড থেকে সরে যাবে, তখনই তুমি এটা প্রজেক্টে তোমার কি বলা হয় যে ফল্ট তৈরি হবে বা প্রজেক্টটাকে আমরা বলবো যে রাইট ওয়েতে প্রজেক্টে নাই। কমপ্লিট কনস্ট্রাক্ট উইথাউট নিড ফর লিটিগেশন, দেখা গেল যে আমি যখন একটা প্রজেক্টকে রান করব তখন এই প্রজেক্টটা এই ডকুমেন্টেশনটাই আমার একটা স্ট্যান্ডার্ড রুলস। সো এক্ষেত্রে আমার আর নতুন করে কিছু দরকার নেই। ফিনিশ প্রজেক্ট অন শিডিউল,
তো দেখা যায় যে আমাদের যে এলজিডির যে বড় বড় রাস্তাঘাট ব্রিজ থাকে সেখানে কিন্তু ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকে। তো দেখা যায় শিডিউলে সাধারণত 1 বছর মেয়াদি থাকে যে কোনো পদ্ধতি, দেখবা এটা 2 বছর 3 বছর লেগে যায়। তো এটা একটা ফ্লেক্সিবিলিটি থাকে ওই ইয়ার মধ্যে, ডকুমেন্টেশনের মধ্যে। কিপ কস্ট গ্রোথ টু less than 2%। অনেক সময় দেখা যায় যে বড় বড় প্রজেক্টগুলো সাধারণত ইন্টেনশনালি একটু সময় বেশি নেয়, কারণ যখনই বেশি সময় বলে নেয়, পদ্মা ব্রিজ বলো, মেট্রো রেল প্রজেক্ট বলো, অন্যান্য প্রজেক্ট বলো, তখন দেখা যায় কি যে বাংলাদেশ গভর্নমেন্ট টাকা সব একবার দিতে পারে না, কিন্তু যখন পরের বছর এইটাকে 1 বছর থেকে আরেক বছর যখন চলে যায় তখন ইনফ্লেশন 5% এখানে অ্যাড হয়ে যায়, তার ফলে কস্টটা কিন্তু তোমার বেড়ে যায়। এইভাবে কিন্তু কিন্তু অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই সুযোগটা নাই। তুমি যদি কোনো একটা প্রজেক্টে 2% বা 3%-এর উপরে যদি বেশি খরচ করে ফেলো, বা তার আগে কিন্তু শর্ত দিয়ে দেয় যে আমার প্রজেক্ট যাই হোক না কেন, আপনি 2%-এর উপরে যদি প্রজেক্টে খরচ হয় অতিরিক্ত, তাহলে আমি দিতে পারবো না। হ্যাঁ, কারণ ওরা তো অ্যাভেলেবেল, ওদের ফান্ড থাকে, রিসোর্স থাকে। ফান্ড বলতে টাকা না, রিসোর্সের কথা আমরা বলবো। কিন্তু বাংলাদেশে তো আসলে অ্যাভেলেবেল রিসোর্স থাকে না। দেখা যায় যে সিমেন্ট আছে তো রড নাই, রড আছে তো কম্পিউটার নাই, কম্পিউটার আছে তো তোমার সফটওয়্যার নাই, তাই না? তো এই হচ্ছে একটা মানে মোটামুটি একটা চার্টারিং এর একটা ওয়ে, এবং এই পদ্ধতিতে গেলে সাধারণত কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনাটা একদম মানে নাই বললেই চলে। তারপর হচ্ছে দ্য ম্যান্ডেট। ম্যান্ডেটটা হচ্ছে যে আমাদের দেখবা যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আগে ইশতেহার দিয়ে দেয়। তো যে কোনো ক্ষেত্রে আগে থেকেই তুমি একটা ইয়ে দিয়ে দিলা, ডিক্লারেশন করে দিলা যে আমি এই প্রজেক্টটা এই ওয়েতে শেষ করব, এবং আমার এইখানে এখানে প্রবলেম হতে পারে, বা আপনার এই জিনিসগুলো মেনে নিতে হবে। আমি বলছি যে সাদা রং করে দেবো, বাট সাদা রং অনেক সময় দেখা যায় যে অফ হোয়াইট হয়ে যেতে পারে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। বা হতে পারে যে একটা সফটওয়্যার তৈরি করে দিচ্ছ তুমি, বলছো যে সফটওয়্যার ঠিক আছে, কপিরাইটের মধ্যে 6 মাসের মধ্যে কপিরাইটের কোনো প্রবলেম হবে না, কিন্তু 6 মাসের পরে কিন্তু কপিরাইটের প্রবলেম হতে পারে। মাইক্রোসফট বা গুগল বা কেউ এটাকে বন্ধ করে দিতে পারে, এটা অনলাইন বেস সফটওয়্যার। তো আগে থেকে তুমি এই জিনিসগুলোকে ডিক্লারেশন করে দেন না। আর হচ্ছে দ্য প্রায়োরিটি চেঞ্জ। অনেক সময় দেখা যায় যে কাজের ক্ষেত্রে অনেক সময় আমি বলতে পারি যে আমি এই কাজটা এখন করবো না, আমি একটু পরে করব। তো সেক্ষেত্রে আমার জন্য সেই জিনিসটা সুযোগ দেওয়া হয়। অনেক সময় হয় যে ধরো আমি তোমার একটা সফটওয়্যার তৈরি করতে দিছি, তুমি বলছো ওকে স্যার ঠিক আছে আমি দিব, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে তুমি একটা ভালো অফারে একটা সফটওয়্যার পাইছো, বা তোমাকে কেউ একটা ভালো একটা অফার দিছে, তুমি বলছো যে স্যার আপনারা একটু পরে করে দিই, আমি এই কাজটা করি শেষ করি। এই যে প্রায়োরিটি চেঞ্জ। এখন দেখতে গেলে দেখা গেলো যে আমি ফার্স্টেড হয়ে গেছি, আমি আমি বললাম যে হ্যাঁ আমি কি টাকা দিব না, সে আমার কাজটা করে দেবে না, এটা কেমন ধরনের কথা? তো এটা আগে থেকে বলে না। আর এটা হচ্ছে স্কোপ চেঞ্জ। স্কোপ চেঞ্জটা হচ্ছে যে ইনিশিয়াল প্ল্যান ক্যান বি স্লাইটলি চেঞ্জড। তুমি একজন আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্যার যে আপনাকে আমি একটা পস সফটওয়্যার তৈরি করে দেবো, এবং সফটওয়্যারটা এরকম এরকম হবে। তুমি তৈরি করতে গিয়ে দেখছো যে সেখানে কিছু ফিচার আছে যেটা তুমি অ্যাড করতে পারবা না, বা অ্যাড করলে তোমার সফটওয়্যারটা ওই পরিমাণ ভালো রান করবে না, সেটা স্লো হয়ে যাবে। তো তুমি সেইখানে কিন্তু আমার সাথে একটা মিটিং করে বলতে পারো যে স্যার আপনার এখানে পস সফটওয়্যারে এই ফিচারটা আমি অ্যাড করতে পারবো না, তাহলে আপনার সফটওয়্যারটা ভারী হয়ে যাবে, বা আপনার এখানে ডাটা বেজে সমস্যা করতে পারে, ডাটাটা অনেক ওয়েটি মানে কি বলা হয় অনেক ডাটাটার ভলিউমটা অনেক বেড়ে যাবে আপনার শুধু এই একটা মাত্র ফিচার দেওয়ার জন্য। সো স্যার আমি এই জায়গাতে একটু চেঞ্জ করতে চাই। এখন আমি যদি বলি যে না আমি যেটা চাইছি সেটাই আমাকে দিতে হবে, তখন কিন্তু তুমি কিন্তু প্রবলেমে পড়ে যাওয়া। রিজন বিহাইন্ড দ্য চেঞ্জ। অনেক সময় এই কেন তুমি চেঞ্জটা করতে চাও বা কেন হয় চেঞ্জটা, সেটা হচ্ছে এরর ইন ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অর চয়েস অফ প্রজেক্ট গোল। অনেক সময় দেখা যায় প্রজেক্টের স্টার্টিং এর সময় তুমি প্রজেক্টের যে গোলটা বা চয়েসটা তোমার ঠিক ছিল না, তো যার ফলে তুমি কিন্তু আসলে এইটাকে মানে এইটাকে তোমাকে চেঞ্জ করতেই হইতো। যেমন পদ্মা ব্রিজে ট্রেনের যখন ডিজাইন করছে, ট্রেনের ওই ডিজাইনের একটা জায়গায় ট্রেনের হাইটটাকে মাথায় নেয় না, যার ফলে দেখা গেছে ওইখান থেকে এখন ট্রেনটা পাস করতে পারবে না, এখন ওইখানটাকে একটু উঁচু করে ফেলছে। তো বাংলাদেশে দেখবো অনেকগুলো সফটওয়্যার তৈরি করছে, এই যে করোনাকালীন সময় অনেক ধরনের সফটওয়্যার তৈরি করছে, অনলাইনে সফটওয়্যার এইটা দিয়ে আসবে ওইটা দিয়ে আসবে। তো এই সফটওয়্যার অনেক সময় দেখা যায় যে তোমার প্রথম যেটা তুমি টার্গেট গোল সেট করছিলে, দেখা গেল যে সেই গোলটাই তোমার ঠিক নেই, সেখানে তোমার মানুষ ইউজার ফ্রেন্ডলি নেই। যে মুভমেন্ট পাস সফটওয়্যারটা তৈরি করছে, এখন দেখো কেউ মুভমেন্ট পাস কিচ্ছু নেয় না, খালি খালি এটা তৈরি করে রাখছে, কেউ এটা পাত্তাই দিচ্ছে না। তো এখন হয়তো ওই জিনিসটাকে তুমি এত বড় একটা ডাটাবেজের সফটওয়্যারটা তুমি এখন আসলে কি করবা, তোমার এখন এটাকে চেঞ্জ করে অন্য কোনো পারপাসে ব্যবহার করতে হতে পারে। ক্লায়েন্ট or team member learns more about the project delivers
টেকনোলজি আনসার্টেনিস নিউ মেথড হুইচ ক্যান ইনক্রিজ পারফরমেন্স। অনেক সময় দেখা যায় যে টেকনোলজির হঠাৎ করে চেঞ্জ হয়েছে, বা তোমার কিছু মেথড স্ট্যান্ডার্ড মেথড অল ওভার দ্য ওয়ার্ল্ডে তৈরি হয়েছে যে তোমার সফটওয়্যারটা এখন আর ওইটা ওইভাবে কাজে লাগতেছে না, তখন অবশ্যই তোমার এই জিনিসগুলোকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ধরো তুমি এখন এই মুহূর্তে মানে একটা সেদিন দেখলাম একটা কোয়ান্টাম একটা ইয়ে তৈরি করছে, কোয়ান্টাম কি বলে একটা কম্পিউটার তৈরি করছে। আর আগে ছিল সুপার কম্পিউটার, যেটা আমরা বলি যে ৬-৭ তলা বিল্ডিং পর্যন্ত যে সুপার কম্পিউটার থাকতো। তো ওই কম্পিউটারে একটা যদি অ্যালগোরিদম দিত তাহলে সেটা সলভ হইতে তার সময় লাগতো মনে হয় ৪০০ বছর না ৫০০ বছর যেন সময় লাগতো। কিন্তু এটা কোয়ান্টাম কম্পিউটারে দিছে, এটা মাত্র সময় লাগছে কত দিন জানি এটাকে সলভ করার জন্য, বেশি দিন সময় লাগে নাই। তো চিন্তা করো, এখন যদি তুমি ওইটা সলভ করতে চাইতে তাহলে কিন্তু এটা পারতা না। আর এখন তোমার নতুন টেকনোলজি আসছে, তুমি কিন্তু নতুন করে সফটওয়্যার আবার অন্য আপডেটেড সফটওয়্যার তুমি ব্যবহার করতে পারবে এখন। দ্য ম্যান্ডেট নিউ ল সাচ আস এনভায়রনমেন্টাল ইস্যু। অনেক সময় দেখা যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে প্রজেক্টটা হঠাৎ করে যদি বলতো যে বাংলাদেশ গভর্নমেন্ট যেন এনভায়রনমেন্টাল ইস্যুতে আমার এই প্রজেক্ট রান করতে পারবে না, বা জাতিসংঘ সত্যিকার অর্থে বলতো যে না এটা এনভায়রনমেন্টাল ইস্যু আছে আপনি বন্ধ করে দেন, তাহলে তোমাকে অবশ্যই বন্ধ করে দিতে হতো। কোনো কোশ্চেন আছে? এই বাংলার জনগণ, আমরা প্রজেক্ট লাইফ সাইকেল করছিলাম, মনে করে দেখো যে কোনো প্রজেক্টের স্টার্টিংটা এট দ্য প্রজেক্ট ফাউন্ডেশন বা স্টার্টিং স্টেজে যে কোনো প্রজেক্ট খুব স্লো প্রসেসে আগায়। এরপরে প্রজেক্টটা যখন তোমার আস্তে আস্তে যখন প্রজেক্টটা যখন সামনের দিকে যায় আস্তে আস্তে করে, এবং লাস্টে এসে প্রজেক্টটা স্লো হয়ে যায়, এরকম ছিল। তো আমাদের এটা হলো ইন্টেন্সিটি অফ কনফ্লিক্ট, যে কোনো প্রজেক্টের শুরুতে সেখানে কনফ্লিক্টের ইন্টেন্সিটিটা কেমন, সেখানে দেখা যায় দ্বন্দ্বের কারণে কনফ্লিক্টের কারণে প্রজেক্টে আলোর মুখ দেখতেই পারে না। এটা হলো একটা ফাউন্ডেশন লেভেল। তারপর একটা আর্লি প্রোগ্রাম ফেজে দেখা যায় যে এই প্রজেক্টের কনফ্লিক্ট ইন্টেন্সিটি বাড়ে, প্রথম একটু কম থাকে তারপর আস্তে আস্তে বাড়ে, তারপরে একটু কমে এবং লাস্টে দিয়ে প্রজেক্টের কনফ্লিক্টটা একদম কমে আসে। ঠিক আছে, এটা হচ্ছে প্রজেক্টের ইনিশিয়াল ফেজ, এটা একটা আর্লি ফেজ, দেন হচ্ছে মেইন এক্সিকিউশন লেভেলের ফেজ, এবং এটা হচ্ছে এন্ড অফ দ্য প্রজেক্টের ফেজ। এবং আসলে প্রজেক্টের ক্ষেত্রে কি কি নিয়ে কনফ্লিক্ট হতে পারে, প্রজেক্টের শিডিউলিং নিয়ে প্রবলেম হতে পারে, প্রায়োরিটি নিয়ে প্রবলেম হতে পারে, লেবার নিয়ে প্রবলেম হতে পারে। লেবার মানে হচ্ছে তোমার ম্যান পাওয়ার, টেকনিক্যাল ওপিনিয়ন্স, ডিফারেন্ট টেকনিক্যাল ওপিনিয়ন্স থাকতে পারে, প্রসিডিউর, কস্ট অ্যান্ড পার্সোনালিটি কনফ্লিক্টের জায়গা থাকতে পারে, তাই না? তো শিডিউলিং কি, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বলতে পারে যে 5 দিন লাগবে, 10 দিন লাগবে, 20 দিন লাগবে, কেউ বলে না এই প্রজেক্ট 2 বছর লাগবে, কেউ বলে 1 বছর লাগবে, ঠিক না? এরপরে প্রায়োরিটি, যে কোন কাজটা আগে শুরু করবা, এটার ইন্টেন্সিটি দেখো, শিডিউলিং ইন্টেন্সিটি ইনিশিয়াল লেভেলে একটু কম থাকে, বাট প্রায়োরিটি লেভেলটা একটু বেশি দেয়, কোন কাজটা আগে শুরু করবো, কোন জায়গাটা আগে শুরু করবো। লেবারের কনফ্লিক্টটা কম থাকে, টেকনিক্যাল ওপিনিয়ন, ডিফারেন্ট টেকনিক্যাল ওপিনিয়ন থাকে, কেউ বলে আমি সফটওয়্যার দিয়ে করবো, কেউ বলে পাইথন কোড দিয়ে করবো, কেউ বলে আমি জাভা কোড দিয়ে করবো, কেউ বলে আমি মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো। দেন হচ্ছে প্রসিডিউর, আমি কোন প্রসিডিউরটা ফলো করবো। দেন হচ্ছে কস্ট, কত টাকা খরচ দিতে পারে। দেন হচ্ছে পার্সোনালিটি, হচ্ছে যে কে প্রজেক্ট ডিরেক্টর হবে, কে প্রজেক্ট ম্যানেজার হবে, কে প্রজেক্টের কোঅর্ডিনেটর হবে। তারপর হচ্ছে যে এরকম ভাবে এই প্রথমে ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো থাকে। এরপরে যখন প্রজেক্টটা একটু যখন স্টার্ট আপ হয়, হালকা যখন একটু সামনের দিকে যায়, তখন এই শিডিউলিং এর ইন্টেন্সিটি মানে কনফ্লিক্টটা বেশি তৈরি হয়ে যায়, প্রায়োরিটি লেভেলটা বেশি হয়, লেবার কোথায় পাবো, লোকজন কোত্থেকে আসবে, টেকনিক্যাল এক একজন একটা ওপিনিয়ন দিতে শুরু করে, এবং প্রসিডিউরটা কোন প্রসিডিউর কাজ শুরু করে, এবং কস্টের ব্যাপারটা আস্তে কমে আসে, কারণ কস্ট তখন একবার মোটামুটি শিওর হয়ে যায় যে আসলে কত টাকা খরচ হতে পারে। অ্যান্ড পার্সোনালি কনফ্লিক্টটা বাড়ে, যে এই নোয়াখালী লোকের সাথে কাজ করবো না, ঢাকার লোক ভালো না, বরিশালের লোক বাটপার, চিটাগাংয়ের লোক এই করছে, ওরা ভালো না, এরকম ভাবে পার্সোনালি কনফ্লিক্ট হয়, বা বাংলাদেশের সাথে ভারতীয় লোকের কনফ্লিক্ট থাকতে পারে, এরকম। এরপরে তোমার যখন তুমি মেইন যখন এক্সিকিউশন থাকবে তখন এই শিডিউলিং এর প্রবলেমটা আরো বাড়বে, প্রায়োরিটি লেভেলটা একটু কমবে, লেবারের এটা একটু কমে আসবে, টেকনিক্যাল অপিনিয়নটা একটু বেড়ে যাবে, প্রসিডিউর, কস্ট অ্যান্ড পার্সোনালিটি আস্তে আস্তে কমে যাবে, এবং একদম শেষের দিকে এসে দেখো শিডিউলিং নিয়ে অনেক হবে, একটু বাড়বে শিডিউলিংটা, আগের থেকে কমবে বাট ওভারঅল একটু বাড়বে, প্রায়োরিটিটা কমে আসবে, লেবার মানুষ যেহেতু এইখানে মানুষজন কাজ করছে, তুমি মোটামুটি সেট ডাউন হয়ে গেছে যে কি পরিমাণ লোকজন লাগবে, টেকনিক্যাল ওপিনিয়নের জায়গাটা কমে আসবে, কস্টটা মোটামুটি ফিক্সড হয়ে যাবে, এবং লাস্টে কিন্তু পার্সোনালিটির একটু কনফ্লিক্টটা বাড়বে,
কেন বাড়বে পার্সোনালি কনফ্লিক্টটা? লাস্টে এসে বলবে যে না সব কাজ আমি করছি, কোনো কাজই করে নাই, ভারতের লোকজন কাজ করে নাই, বা ওই যে নোয়াখালীর লোকজন পালাই গেছে, বা তোমার সিলেটের লোকজন কাজই করে নাই, এরকম একটা জায়গা তৈরি হবে। কথা বোঝা গেছে নি? হ্যাঁ, জি স্যার। এখন বল, হ্যাঁ বলো। এই দুই একটা কোশ্চেন টোশ্চেন না করলে তো পড়াইতে মন চায় না রে। এই দুই একটা কোশ্চেন টোশ্চেন করো রে, না করলে তো বিপদ আছে। আচ্ছা, এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট যে সফটওয়্যার বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটিতে ব্যবহার করে বা অন্যান্য জায়গায় বড় বড় লাইব্রেরিতে আছে, সেই লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা বিভিন্ন জায়গায় যে মানে কি বলা হয় যে এই সফটওয়্যারগুলো কিন্তু এখনো বাংলাদেশের মানুষ কিন্তু বাহির থেকে হায়ার করে নিয়ে আসে। তোমরা কিন্তু এখনো কিন্তু এই ধরনের সফটওয়্যার বা এই ধরনের ছোটো ছোটো প্রজেক্ট ম্যানেজমেন্টের সফটওয়্যারগুলো তোমরা দেখো ইন্টারনেটে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ এখনো হায়ার করে। আর এই জিনিসগুলো যদি পারো, যেমন আমাদের আইপির কিছু বড় বাইরে আছে যারা 96 মানে ফার্স্ট ব্যাচের আমাদের, তো এরা করছে কি এইসব ওই গার্মেন্টসে মানে চাকরি করতে করতে তারা এমন একটা লেভেল তৈরি হয়েছে, এখন তারা এই প্ল্যানিং সফটওয়্যার তৈরি করছে। ঠিক আছে, এটা সফটওয়্যার তৈরি করে এরা এখন এই গার্মেন্টস, আগে তো বিদেশ থেকে এই সফটওয়্যারগুলোকে আমদানি করতো, এখন গার্মেন্টসে ওরাই বিভিন্ন প্ল্যানিং সফটওয়্যার টফটওয়্যার ওরা তৈরি করে দিচ্ছে, বেশ ভালো পয়সা ইনকাম করতেছে শুকনোর উপর বসে বসে। এবং তারা ভালো কোডিং জানে, মানে যেহেতু একটা জিনিস, মজার জিনিস কি জানো, আমরা হচ্ছে যে জিনিসগুলো বুঝতে পারি যে আসলে জিনিসটা কেমন হতে পারে, এটা মডিউলটা কেমন হতে পারে, কিন্তু আমরা কোডিং জানি না। বা আমার সাথে যদি কেউ একদিন কোডিং নিয়ে কাজ করে তাহলে আমি কিন্তু খুব সহজেই কিন্তু ভালো ভালো সফটওয়্যারের মাথা খাইয়ে ফেলতে পারি। কিন্তু যেমন তুমি কিন্তু ম্যানেজমেন্ট বুঝতে পারো না, যার ফলে কিন্তু তোমাদের কাজগুলো এখন হইতেছে অনলাইন বেস কিছু সফটওয়্যার টফটওয়্যার তৈরি করতেছো, কিন্তু আমি যদি বলি যে ম্যানেজমেন্ট বেস কিছু সফটওয়্যার, টালি সফটওয়্যার, বা তোমার মানে এই যে তোমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়বা 4-1 এ উঠা, তো এই যে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং সফটওয়্যার, এগুলা কোডিং কিন্তু অ্যাকাউন্টিং এর লোকজন জানে না। আবার সিএসসি সেলেরা আবার কিন্তু অ্যাকাউন্টিং জানে না। সো এটা কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করে। সো এটা কিন্তু খুব ইজি যে আমরা এই ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করতে পারলে সত্যিকার অর্থে অনেক ভালো কিছু করা সম্ভব। কথা বোঝা গেছে নি? জি স্যার। এই যে আমার ছাত্র একটা আছে, সেদিন ও দেখলাম যে ব্রাকে না প্রথম হয় ব্রাকে সম্ভবত, না বাংলা লিঙ্কে যে কাস্টমার ম্যানেজমেন্ট সফটওয়্যারটার ও মডিউলটা দেখতো। আইনুল তুষার ওর নাম। তো ও পাশ করছে হচ্ছে 15 সালে পাশ করছে আর কি, 10 সেশন। তো ও প্রথম এখানে জয়েন করলো, আমি জিগেলাম এই তুমি এটা কি করো এখানে, বলে স্যার কিছুই নাই, এই যে ম্যানেজমেন্টের সফটওয়্যারটা মাঝে মাঝে এটা হ্যাং হয়ে যায়, সার্ভারটা ডাটাবেজে কিছু কাজ বাজ করে আবার এটাকে রান করে দেয়, আর কিছু জিনিস সার্ভারটা যদি ডাটাটা অনেক ওভারলোড হয়ে যায় তাহলে এটাকে সরাই ফেলে এই সেই। তো এখন দেখলাম সে গতকাল না গত পরশু দিন সে বসুন্ধরায় জয়েন করছে, স্যাপে, সিস্টেম অ্যাপ্লিকেশন প্রসিডিউর, পুরা বসুন্ধরা গ্রুপের যত ধরনের মানে সফটওয়্যার ব্যবহার করে তারা, সেলস, বিভিন্ন ধরনের হিসাব টিসাব করার জন্য, এটা সে মনে হচ্ছে কনসালটেন্ট হিসেবে জয়েন করছে। স্যালারি মনে হয় খারাপ না, স্যালারি বোধ হয় 2 লাখ না কতদিন এরকম জয়েন করে, 2 লাখ বা 2.5 লাখে। তো আমি ওইটা জিজ্ঞেস করলাম এখন কি করবা, বলে স্যার আমার আন্ডার কতগুলো লোক আছে স্যার, আমি এগুলোর গুতে গেতে রাখি স্যার, আমার অত কাজ নেই, আমি এগুলো দেখি আর কোথায় কোথায় কি কাজ আছে, যেহেতু আমি আগেই কাজ করছি, তো আমি এখন বেশ ভালো স্যার, আমি কদিন পরে এগুলো বানানো শুরু করবো। আমি বলছি, বাবা তুই পড়ছো আইপি, এখন এই কাজ করে বেড়া, বুঝতে পারছো? এই এলিমা, এলমা না এলিমা, এলিমা বলো তো কোন জিনিসটা পড়তে সবচেয়ে কষ্ট বেশি হয়, সায়েন্স, আর্টস না কমার্স? কোন জিনিসটা বেশি কষ্টের, সায়েন্স, আর্টস না কমার্স?
সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে পড়া হচ্ছে তোমার আর্টস, এটা জেনে রাখবা, আর্টস। কিন্তু বাংলাদেশের মানুষ হলো, বিদেশে মানুষ কেউ আর্টস পড়তে চায় না। কারণ যেমন সায়েন্সের কিছু মানে প্রসিডিউর আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, এফিক্যাল টিএমএ, দুই দুই যোগ করলে 4 হয়, কমার্সের লোকজন জানে। কিন্তু আর্টসের লোক কি বলে জানো? দুই দুই যোগ করলে 5 হয়, 6 হয়, 3 হয়, 1 হয়। কেন? ভুল করলে। এটা কিন্তু তোমার আর্টস, বুঝতে পারছো? সো ইটস সো মাচ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান সাইকোলজি অ্যান্ড হিউম্যান কালচার, নর্মস, ভ্যালু অ্যান্ড এথিক্স। তো বাংলাদেশের মানুষ এইসব কালচার, নর্মস এগুলো মুখস্থ করে। তো যার ফলে বাংলাদেশের মানুষের দেখবা অবস্থা এরকম, যে করোনার লকডাউন দিলে দৌড় দেয়। কেন দৌড় দেয় বলতে পারে না। মানুষ কেন করাপশন করে বলতে পারে না। মানুষ কেন সুইসাইড করে বলতে পারে না। মানুষ কেন পড়ালেখা করে বলতে পারে না। মানুষ কেন লেখাপড়া করে না, এটা তো সায়েন্সের লোকের কাজ না রে ভাই। এটা তো তোমার পিওর হচ্ছে তোমার সাইকোলজিক্যাল ব্যাপার। এগুলো তো তোমার আর্টসের লোক নিয়ে ঘাটাঘাটি করবে। কেন মানুষ কম্পিউটার সায়েন্স পড়ে কেন বিসিএস দিচ্ছে, কেন ডাক্তারি পড়াশোনা করে কেন বিসিএস দিচ্ছে, এটা তো তোমার সায়েন্সের লোকের কাজ না। এগুলো তো সোসাইটি কেন ভাইব্রেশন করতেছে, সোসাইটির লোক কেন তোমার চুরি চামারি করতেছে, কেন সোসাইটির লোক তোমার মানে কি বলছে শান্তি খুঁজে পাচ্ছে না, এটা তো তোমার কাজ না। বাংলাদেশের মেইন প্রবলেম কি বলতে পারো? হ্যাঁ, স্যার দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি। দুর্নীতি মানে হচ্ছে যে তার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটাকে সে ইউটিলাইজ করতে পারতেছে না, এটাই তো নাকি? হ্যাঁ স্যার, অনেকটা এটা বলা যায়। এটা এটা বলা যায়। তাহলে এই যে হিউম্যান রিসোর্স যে ম্যানেজমেন্ট করবে, এদের কাজ হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, নাই নাকি? হুম। তো ম্যানেজমেন্ট পরে কারা বলো দেখি? এই গাদার দল বলো। পরে কমার্স স্টুডেন্টরা ম্যানেজমেন্ট পড়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমার্স। তাহলে তাহলে তুমি একটা সবচেয়ে পচা গাদা গরু নিয়ে তুমি ম্যানেজমেন্ট পড়াচ্ছ হচ্ছে পচা গাদা গরু দিয়া। আর এই পচা গাদা গরুর কাছ থেকে তুমি প্রবলেম সলভ চাইতেছো বাংলাদেশের মানুষ, যে ওরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটাকে সলভ করে দিবে, ওরা ম্যানেজমেন্টটাকে ডেভেলপ করবে, ওরা আমলাতান্ত্রিক জটিলতা, ব্যুরোক্রেটিক। আমি তোমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়াবো ফোরানে যদি বেঁচে থাকি। তো তোমরা বলতেছো যে হ্যাঁ, ওই যে যারা কমার্সে পড়ে, আর্টসে পড়ে গরু গাদা, ওই গরু গাদাগুলো তোমার এইগুলোকে সলভ করে দেবে, তুমি সেটা এক্সপেক্ট করতেছো। তুমি ভালো স্টুডেন্ট, তুমি পড়তেছো ডাক্তার, তুমি পড়তেছো ইঞ্জিনিয়ারিং, তাহলে কিভাবে সম্ভব? তারা তো আগে থেকে তারা মেধাবী না, তাহলে তারা সলভ করবে কিভাবে? কিভাবে তুমি এক্সপেক্ট করতেছো বলো তো? বিদেশে সেই জন্য সাধারণত ভালো স্টুডেন্টদেরকে দিয়ে এইসব ম্যানেজমেন্ট বা এইসব জায়গাগুলোকে দিয়ে, তাদেরকে দিয়ে রিসার্চ করায়, তাদেরকে দিয়ে ডেভেলপমেন্ট করায়, তাদেরকে দিয়ে প্রজেক্ট এক্সিকিউট করায়, যেটা বাংলাদেশে এখন তৈরি হয় না। সো তুমি যতদিন পর্যন্ত ভালো লোক দিয়ে ভালো জিনিসকে সলভ করতে চেষ্টা না করবা, ততদিন পর্যন্ত এই জিনিসগুলো সলভ হবে না। আমি কথা বুঝাইতে পারছি? তো এখন একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেই ম্যানেজমেন্টটা হয়তো তার আইডিয়া নাই। যদি সেই ম্যানেজমেন্টটা আইডিয়া নিতে পারতো, তাহলে এই জিনিসগুলো, এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে হাবিজাবি সফটওয়্যার অনেক টাকা নিয়ে যাচ্ছে, এই যে A2I প্রজেক্টে দেখবা যে আইসিটি এই সেই কী কী ধরনের সফটওয়্যার তৈরি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, পুরো ফালতু জিনিস। কারণ ওখানে কিছু আর্টসের লোকজনকে একটু কিছু ভেলকিবাজি দেখায় টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য সাধারণত বিদেশের লোক দেখবা যে ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা এমবিএ করছে বা ম্যানেজমেন্টের উপর পিএইচডি করছে। যেমন আমি কিন্তু পিওর ম্যানেজমেন্টের উপর, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, বাট আই হ্যাভ এ লট অফ স্কিল ওভার দ্য ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর আমার ভালো দক্ষতা আছে। বা আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট বলো, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বলো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলো, তারপর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলো, যার ফলে কিন্তু আমাকে খুব সহজে, কিন্তু আমি কোডিংটা জানলে আমি খুব সহজেই কিন্তু কাজগুলো করে ফেলতে পারি। আমি কিন্তু বুঝতে পারি যে কোন জায়গায় ডিকোড করতে হবে। হ্যাঁ, এবং আমি ওই যে বললাম না, আমি কিছু শিডিউলিং নিয়ে কাজ করতেছি। ওই যে দেখি আমাদের তোমাদের স্যারের, যদিও সে স্যারের বাবা মারা গেছে, যে আল্লাহ তাকেই করুক, আমি দেখি ওরে নিয়ে এই কাজটা করবো এবং তোমাদেরকে আমি দেখাবো। এবং আমিও আশা করি যে তোমরাও ম্যানেজমেন্ট নিয়ে যদি কোনো ভালো পড়াশোনা করতে পারো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, তোমরা পিএইচডি করতে পারো ম্যানেজমেন্টের উপর, তাহলে আমি মনে করি যে ভালো তুমি স্কিল ডেভেলপ করতে পারো, ভালো তোমার নলেজ ডেভেলপ করবে, একসময় এই দেশের সত্যিকারের উপকার হবে। সো আমরা নেক্সট ক্লাসে যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে তোমার এই যে রিকোয়ারমেন্টস ফর কনফ্লিক্ট রিজলভ, কিভাবে আমরা কনফ্লিক্টটা রিজলভ করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত পড়াবো। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোনো কোশ্চেন আছে? স্যার ঠিক আছে, আমি আবার ডেট দেব ইয়াকে,
তখন হয়তো সোমবারের দিকে ক্লাস নেব, আমি জানাই দেবো কালকে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা যাবে, ঠিক আছে, থাকো আর কি। আরো অনেক কথা ছিল কিন্তু কথা তো বলতে পারতেছি না, অনলাইনে কথা বলে ক্লাস নিয়ে মজা নাই। বাট চেষ্টা করো কিছু ম্যানেজমেন্টে কিছু নলেজ গ্যাদার করতে, তাহলে হয়তো ভালো করতে পারবা। ওকে, ভালো থাকো।